শুভেন্দু অধিকারী তিনি এখন মুখ্যমন্ত্রী। কিভাবে দেখছেন? কেমন লাগছে নতুন ভালো লাগছে। আমার প্রথম কথা হচ্ছে ভালো লাগছে। অর্থ দিয়ে চাকরি বিক্রি করে অর্থবান হওয়া যায় না। অভিষেক ব্যানার্জিকে তো এখন দায়ী করা হচ্ছে। হচ্ছে তার কারণ হচ্ছে যে তার তার অধ্যত্ত অহংকার, বাক্যচয়ন, বাংলা সংস্কৃতিতে বেমানান। আইপ্যাকেরই তো প্রতিচ্ছবি অভিষেক। আইপ্যাকের নেতাকে অভিষেক আবার কে? আইপ্যাক ছাইপ্যাক করে সমস্ত ভুল তথ্য দিয়ে চলে গেছে। দুর্ভাগ্য অভিষেকের যে তার চারিপাশে যে পার্শ্বদ ছিল তারাই এখন অভিষেককে তার আচরণে দলের ভরাডুবির একটা মূল কারণ হিসেবে দেখছে। মানুষের ঘাসের উপরে জোড়া ফুল, অথচ আমরা ঘাসে পা দিচ্ছি না, মাটির ঘ্রাণ নিচ্ছি না। তাহলে কি করে হবে? আমি তো বুঝতেই পারি না। আচ্ছা, জেল কি একমাত্র পার্থ চট্টোপাধ্যায় খাটলেন? কুণাল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক সকলেই তো জেল খাটলেন, তারা প্রার্থী হলেন, জিতলেনও। কি বলবেন? তারা দলের চোখে সোনার টুকরো, আমি হয়তো লোহা। একটা গান আছে না, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ছি না মা। রাজ্যে রাজনৈতিক পালাবদল। রাজ্যে বর্তমানে বিজেপি সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য চলছে 15 দিনের মধ্যে, যদি বলি 9 তারিখ থেকে আজ 23 তারিখ, 15 দিন হয়েছে শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী পদে। কিন্তু তৃণমূল সরকার এভাবে ভেঙে পড়ল কেন? এই পতনের কারণ কি? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ, প্রথমেই আপনাকে বাংলা হান্টে স্বাগত। এবং এই যে ভরাডুবি তৃণমূল কংগ্রেসের, এর কারণ কি? মানুষের সঙ্গে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এটা তো আমি অনেক আগেও বলেছিলাম, তোমরা এসেছিল। যে আমার মনে হয়েছে যে মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে দেখেছে, সরকার পরিচালনায় দেখেছে, সেদিকে পিছন দিক থেকে যত সময় বেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঘাসের উপরে পা না রেখে গাড়ির উপরে পা রেখেছে। সুতরাং এটা মানুষ ভালো চোখে নেয়নি। আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু বিজেপির রাজনৈতিক অঙ্ক, রাজনৈতিক কূটনীতি, নির্বাচনী কূটনীতি, এইটা আমরা ঠিক মতন ধরিনি বা ওভার কনফিডেন্স ছিলাম। যখন ওরা ভোটার তালিকা থেকে শুরু করলো, তখন আমরা বক্তৃতা দিতে শুরু করলাম। আমরা যা যা কথা বলেছি তা কথা থেকে আমরা নিজেরা সরে এসেছি। ফলে সেই শ্রেণীর মানুষ ভরসাহীনতায় ভুগেছে। সুতরাং ওরা না বলে যে ভয় আউট, ভরসা ইন, আমি তো বলি ভরসা ছিল, ভয় ইন। তার কারণ হচ্ছে যে এটা তো একটা সম্প্রদায়ের জয় হিসেবে দেখছে, আমরা তো মানুষের জয় হিসেবে দেখতাম। এই যে মানুষের জয়, তার থেকে বিচ্যুতি ঘটলে মানুষই আবার পরাজয় নিয়ে যায়, তাই হয়েছে। এছাড়া আর কি হবে? আপনি কথাতে মানে বারে বারে প্রত্যেকটি বাক্যের মধ্যে আমরা আমরা কথাটা বলছেন। দল কি আমরা করে রেখেছে? আপনি যেভাবে আমরা বলছেন তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস কি ততটাই আমি মানে আপনাকে আপন করে রেখেছে? একটা গান আছে না, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ছি না মা। আমার একটা আনুগত্য আছে। আমি তো একটা কঠিন একটা স্কুলিং ছিল আমার রামকৃষ্ণ মিশনে। আমি আর একটা আশুতোষ কলেজ থেকে অর্থনীতির ছাত্র, তারপর বিদেশ থেকে ঘুরে এসেছি, একটা রাষ্ট্রায়ত্ত শিল্পের একটা জায়গায় ছিলাম। তো আমার মধ্যে না কতগুলো আনুগত্য, নিয়মানুবর্তিতা এগুলো আছে। আর আমি ভীষণ তথ্যভিত্তিক। তুমি এসে আমায় যদি বলো যে খারাপ, আমি সঙ্গে সঙ্গে খারাপ মনে করি না। আমি তখন মনে করি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে যার জন্য একে খারাপ বলছে। তবে এখন আমার মনে হচ্ছে যে সমস্ত বিষয়টা একটা কর্মসূচি তুলে দেওয়ার মতন তুলে দিলাম আমরা।
তার থেকে যদি মানুষের কথা বলতাম, এত উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন, সরকার করেছে, তাদের কথা বলতাম, সেই দিকেই যদি আমি চোখ দিতাম, অনেক 107টা বোধহয় প্রকল্প শ্রী আছে, তাহলে সেই সরকার কি করে চলে যায়? আমাদের পথেই তো এই সরকারের প্রতিশ্রুতি এক। আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলছে, ওরা অন্নপূর্ণার ভাণ্ডার বলছে। আমরা 2000 না 2500 বলছে, ওরা 3000 টাকা বলছে। তো পরিস্থিতির তো কোনো বদল নেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার প্রকল্পগুলো ঘোষণা করেছে, তা যদি ভুল হতো তাহলে সেই পথেই কেন ভরসা আলা সরকার থাকবে? ভুলটা কে করলো বা কারা করলো? এ তো দলের পর্যালোচনা করা উচিত। আমার পর্যালোচনা করার কোনো তো মূল্য নেই। আমি তো সেফোলজিস্ট নই যে রোজ গিয়ে আপনি এখনো আমরা বলছেন শব্দটা আমি ব্যবহার আমি করছেন। আমি আমি কোনোদিন আমি বলতে পারিনি। যখন পারবো তখন বুঝবো যে আমি আমার নীতিবোধ থেকে সরে এসেছি। আমি বিশ্বাস করি আদর্শ ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আমি তো তৃণমূল করে তৃণমূলের ঝান্ডা ধরিনি। আমি চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার চাকরির 14-15-20 বছর বাকি ছিল। তো সুখী জীবন ছিল, অনিশ্চয়তার জায়গায় নেমেছিলাম। তো সেই জন্য আমি এখনো এই আমরা কথাটা থেকে আমিতে পরিণত হতে পারিনি। আমি অন্যদের মতন আমি কেন বলবো দুর্ভাগ্য অভিষেকের, যে তার চারিপাশে যে পার্শ্বদ ছিল তারাই এখন অভিষেককে তার আচরণে দলের ভরাডুবির একটা মূল কারণ হিসেবে দেখছে। আমি তাদেরকে জিজ্ঞেস করি, তোমরা এই পথে নিয়ে গেলে কেন বাচ্চা ছেলেটাকে? সেটা তো তোমাদের ঠিক হয়নি কাজ। তার মধ্যে এলিমেন্ট আছে, তার মধ্যে সত্যি আমি বলবো ওই পরিবারের ওর বড়দার 2 মেয়ে ছাড়া অভিষেকই শ্রেষ্ঠ চয়েস অ্যামাং দি ফ্যামিলি মেম্বার্স। তো সেটা সেই ছেলেটাকে তাকে একটা অভিষেক ব্যানার্জিকে তখন দায়ী করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে তার তার অধ্যত্ত অহংকার, বাক্যচয়ন বাংলা সংস্কৃতিতে বেমানান। এটা ঠিক নয়, এবং সেই ঠিক নয় এবং এই অধ্যত্ত 74 জনকে বসিয়ে দিলাম। পার্টির যত পুরনো লোক আছে যারা পার্টি তৈরি করলো, যারা কারিগর, তাদেরকে অসম্মানিত করলাম। কেউ জেলে পুড়ে গেল, কেউ চলে গেল, কেউ পাশে দাঁড়ালো না, অন্য দলে চলে গেল। এই করতে করতে ছোট হয়ে গেল না দলটা? সংখ্যায় জনতা বড়, কিন্তু দলে তো আমরা ছোটই, নিজেদের মধ্যে ছোট হয়ে গেলাম। সেটাও আরেকটা কারণ। আর এই পরামর্শদাতা দিয়ে সংগঠনের রিপ্লেসমেন্ট হয় না। আমি আজও বলে গেলাম, সংগঠন করতেই হবে, মানুষের মধ্যে থাকতেই হবে। মানুষের ঘাসের উপরে জোড়া ফুল, অথচ আমরা ঘাসে পা দিচ্ছি না, মাটির ঘ্রাণ নিচ্ছি না। তাহলে কি করে হবে বলুন তো? আমি তো বুঝতেই পারি না। তাহলে কি করে হবে? একটা এক্সট্রা অর্ডিনারি আনকনস্টিটিউশনাল পাওয়ার যদি জন্ম নেয়, ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও হয়েছিল। সঞ্জয় গান্ধীর লোকে বলে তার জন্যে সেটা ইতিহাস বলবে কোনটা সঠিক আর বেঠিক, কিন্তু এটা তো চোখের উপরে দেখা। একটা 15 বছর বিধান রায়ের থেকে বেশি সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর। তাহলে উনি 12 বছর ছিলেন। আচ্ছা, বেহালা পশ্চিম কি হলো? পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠেছিল, কিন্তু বেহালার মানুষজন চাইছিলেন যে পার্থবাবু দাঁড়াক। আমরা দেখেছিলাম যখন আপনি জেলবন্দি, তার পরবর্তীতে বাড়িতে এলেন, আপনার সমর্থকরা আপনার বাড়ির সামনে এসে কান্নাকাটি করছিলেন, আপনাকে অনেক দিন পাননি তারা চাইছিলেন যে আমাদের অভিভাবক ফিরে এসছে, অভিভাবক দাঁড়াবে এবার। বেহালা পশ্চিম কি হলো? রত্না চট্টোপাধ্যায়ের জায়গায় আপনি দাঁড়ালে কি বেহালা পশ্চিম আপনার হাতে থাকতো, তৃণমূলের কাছে থাকতো? না, আমি তো দলের হয়েই প্রার্থী ছিলাম, আমি তো নিজেই একটা প্রার্থী নই। তবে বেহালার মানুষের কাছে আমি সবসময় কৃতজ্ঞ যে তারা আমাকে 2001 সালের থেকে আরম্ভ করে 5 বার জিতিয়েছেন, এবং শেষবার এবং প্রথমবার, তার মাঝে 11তে
আমি প্রায় 50,000-এর উপরে ভোটে জিতেছি, 54,000, 52,000। তো মানুষ দুহাত তুলে আমাকে আশীর্বাদ দোয়া দিয়েছে। দল যেভাবে আমার পাশে দাঁড়ানোর কথা বেহালার মানুষ দেখেছে, সেভাবে দল দাঁড়ায়নি। এটা ক্ষোভ তাদের মধ্যেও নিশ্চয়ই ছিল। নাইলে প্রায় 12% সুইং করা বেহালা পশ্চিমে এবং বেহালা পূর্বেও প্রায় 8% অথচ সুভাষিস ভালো ক্যান্ডিডেট ছিল। এটা মানুষ একটা বিবেকের নিশ্চয়ই টানে, যাদের কর্মসংস্থান হয়েছে, যে সমস্ত পরিবারের ছেলেরা কাজ করছে, তারা তো জানে যে এর সঙ্গে অর্থের কোনো যোগ নেই। আমি এনরোলে যখন ছিলাম তখনও তো বেহালার লোকরা অনেকেই কাজ পেয়েছে। অর্থ দিয়ে চাকরি বিক্রি করে অর্থবান হওয়া যায় না, আর অসৎ উপায়ে অর্থ উপার্জন করলে সে অর্থ থাকেও না। আচ্ছা, জেল কি একমাত্র পার্থ চট্টোপাধ্যায় খাটলেন? কুণাল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক সকলেই তো জেল খাটলেন, তারা প্রার্থী হলেন, জিতলেনও। কি বলবেন? তারা দলের চোখে সোনার টুকরো, আমি হয়তো লোহা। তাই দল তো এ তো দল ঠিক করবে কে দাঁড়াবে না। দেখুন না, প্রত্যাশা ছিল আমার আপনার যে আমি আমি তো দাঁড়াবো না। আমার প্রত্যাশা ছিল, আমার বেহালার মানুষ এসে বলেছিল, আমার নিজের একটা নিরীক্ষা ছিল যে আপনি যদি নির্দলও দাঁড়ান তাহলে আপনার সম্ভাবনা বেশি। আমি এটার মধ্যে যাইনি, তার কারণ আমার স্বাস্থ্য তখন ভালো ছিল না। এখনও প্রায় আরও 20% ভালো হতে বাকি। আর আমার কেস কাছারি, এটা একটা প্রাধান্যতা দিতে হতো আমাকে। সেই দিকগুলো বিবেচনা করে আমি নিজেই জানি। আরেকটা জিনিস জানি, যে দল তো আমাকে সাসপেন্ড করেছে, বেরোনোর পর তো দল চিঠির উত্তর দেয়নি, তাহলে এই দাঁড়াবার কথা ভাবতে যাব কেন, বা বলবই বা কেন? আমি অনেকটাই গুটিয়ে নিয়েছি আমাকে। আমি যখন গেলাম বেহালা, কি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে, কিন্তু তারপরে যখন এটা বুঝলাম, আমি অকারণে আমার সমর্থকদের উৎসাহিত করতে চাই না। সেই সমস্ত পরিবার, সেই সমস্ত ক্লাব। আচ্ছা, অন্যান্য জেলার যে জেলাগুলোর দায়িত্ব আপনি ছিলেন, সেগুলো থেকে এফেক্ট পড়লো? পড়লো তো। নদিয়াতে কি পড়লো না? ঝাড়গ্রামে কি পড়লো না? জঙ্গলমহলে কি পড়েনি? কুচবিহারে কি পড়েনি? ও তো দেখতাম আমি। পার্থ চট্টোপাধ্যায় ম্যাজিক বলছেন? পার্থ চট্টোপাধ্যায় ম্যাজিক, মানুষের সঙ্গে মেশা। ম্যাজিক তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো স্লোগানও এই একটাই দিতাম, এক নেত্রী, এক দল, এক পতাকা, তৃণমূল। সেটা কি রাখতে পারলো? এখন তো যুবরাজ এসে গেছিল, সেনাপতি। তবে কি যেন শুনেছে, ম্যান অফ দি ম্যাচ। আমার কাছে তো সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই পদটা কি করবেন? এ পত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন, এটা তো বলার কিছু নেই। আমি না এই পদগুলো নিয়ে কিছু ভাবছি না। আমি ভাবছি যে তোমাকে যখন দিয়েছে, তুমি শিক্ষার মধ্যে দিয়ে এসো। দেখুন, একটা আইএএস হলে, WBCS হলে, তাদেরও একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। একটা ম্যানেজমেন্টের ছাত্র হলে, কোথাও চাকরি করলে তাকে ম্যানেজমেন্ট ট্রেনিং বলে, তারও সেই সংস্থা সম্পর্কে তাকে জানতে হয়। তো এ তো সৈন্য না হয়ে সেনাপতি হওয়ার, এটা আমি তো বলেছি অনেক আগেই, নির্বাচনের আগেই, কার্বাইড দিয়ে আম পাকালে সে আম মিষ্ট হবে কিনা সন্দেহ আছে। তো মানুষ নিশ্চয়ই বুঝেছে এটাও আর একটা কারণ হতে পারে। আচ্ছা, আপনি শুরুতে বিজেপির রাজনৈতিক কূটনীতি নিয়ে কথা বললেন, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আইপ্যাক তো রয়েছিল, তাহলে তারপরেও কেন এরকম? ওরাই তো ছাই প্যাক করে দিয়েছে। ছাই প্যাক করে সমস্ত ভুল তথ্য দিয়ে চলে গেছে। কর্তার কাছে আত্মসমর্পণ করে বলেছে, নাও কর্তা তোমাদের এই তথ্য। আর দিদিমণি ভাবলেন কয়েকটা ফাইল নিয়ে আসলেই বোধহয় তথ্য বিলুপ হয়। আর তাকে বোঝাবে কে যে ওই ফাইল নিয়ে গেলেও কিছু এসে যায় না, যদি সত্যিকারের ওইটা ফাইল থাকে। আমি জানি না অন্য কোনো ফাইল আছে, তা তো ডিজিটাইজড,
তো যে কোনো জায়গায় যে কোনো পেনড্রাইভে চলে যাবে, ক্লাউডে চলে যাবে। এটা কি তোমার খবর? শত্রুর খবর যদি পেয়ে যায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যদি তোমার স্ট্র্যাটেজি জানে, তোমার তাদের তো সুবিধাই হয়। সেই সেদিনের সুবিধাটা ফাইল আনাটা কি ব্যাকফুটে ফেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমার মনে হয় না। তবে আমি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলে বললাম তুমি যেও না, মানা করতেন? মানা করতাম, আমি করতাম। আপনার মধ্যে খেয়াল আছে রাজীব কুমার যখন হয়েছিল, কিন্তু আমি তার পাশে বসে থাকিনি। আমি তখনও মন্ত্রী ছিলাম, তখনও পার্থদা ছিলাম। আমি দূরে সরে যাই, কিন্তু আমি প্রকাশ্যে দলের সমালোচনা করি না, এটা কোনোদিনই করিনি। আজকে আমার দু চারটে কথা বলতে ইচ্ছে করছে তাদের জন্যে যারা অসহায়ভাবে ঘুরছে, যারা ভেবেছিল দিদিকে সামনে রেখে আরও বেশ কিছুদিন আমাদের দলটা পতাকাটা গ্রামে গ্রামে উড়বে, তারা আজকে একটু আশাহত হয়েছে। তাদের সঙ্গে একটু কথা বলা তো দরকার। শুধু বাড়িতে পর্যালোচনা করলাম, উঠে দাঁড়িয়ে বললাম সবাই বলো এ খুব ভালো কাজ করেছে, তোমরা হাত তোলো, এ করলে কি হবে জানো তো? যে 215 থেকে 80-তে নামাটা কি ভালো কাজ হলো? আমি তো বুঝতে পারছি না। আবার দিদির কথাতেও যদি আমি মেনে নিই 100টা আসন, তাহলে 180, তাহলে 215 থেকে 180 হলো, 35টা আসনে আমরা হারলাম। তার কি কোনো পর্যালোচনা হলো? চলছে না, বিশ্লেষণ হলো? এই কাদা ছোড়াছুড়ি, অবিশ্বাস, সহকর্মীরা দের সাথে বিশ্বাসহীনতা, এই সবটা আইপ্যাক করে দিয়ে গেছে, দলকে বিভাজন করে দিয়েছে। আমি 19-এ বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তো অভিষেক আইপ্যাকেরই তো প্রতিচ্ছবি অভিষেক, আইপ্যাকের নেতাকে অভিষেক আবার কে? তখন তো তাই বলতো না, ওখান থেকে লিখে দিচ্ছে তাই বলছে, ওখান থেকেই লিখে দিচ্ছে তাই আমার মুখপাত্ররা বলছে, 15টা মুখপাত্র কবিতা বলছে। আরে কবিতা বলে কি বাংলা জয় করা যায় নাকি? তো জীবনানন্দ দাশ করতে পারতো মুখ্যমন্ত্রী, তাহলে নজরুল হতে পারতো রাজ্যপাল, তাহলে রবীন্দ্রনাথ হতে পারতো প্রধানমন্ত্রী। আরে যার যেটা ফিল্ড অফ অপারেশনস, তাকে সেই সম্মানটুকু তো দিতে হবে। তোমরা এখন কি বলবো, কাকে দোষ দিও না আমায় বন্ধু, আমার কোনো দোষ নাই, এছাড়া আমার কি বলার আছে বলো? এক সময় আপনার সঙ্গে রাজনীতি করেছিলেন শুভেন্দু অধিকারী, তিনি এখন মুখ্যমন্ত্রী, কিভাবে দেখছেন? কেমন লাগছে নতুন? ভালো লাগছে। আমার প্রথম কথা হচ্ছে ভালো লাগছে যে যদি বিজেপি ক্ষমতায় আসতো আর যদি অন্য কেউ থাকতো, তাতে যতটা আমার স্বাচ্ছন্দ্য বোধ হতো, শুভেন্দু হাতাতে এইটুকু আমার মনে হয় আমার প্রাক্তন সহকর্মী আর ওই পরিবারের সঙ্গে আমার কেন মমতা ব্যানার্জিরও যথেষ্ট যোগাযোগ। শিশিরদা আমার কাছে প্রণম্য নেতা, তো ভালো। আমি ওটা শুধু বলবো না, বিজেপির সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যেরও যথেষ্ট সাংস্কৃতিক বোধ আছে, সৌজন্যতা বোধ আছে। সুতরাং এদের দুজনের কম্বিনেশন খুব ভালো ছিল, অথচ তৃণমূলে আমাদের কম্বিনেশনটা ভালো হয়নি। এখানেই আমাদের ছন্দপতন হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।